পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ मछली खाएंगे, मछली खाने वाला कोई होगा? जी, वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নীতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক। সোমবার তামিলনাড়ুতে শাসক ডিএমকে হেরেছে। সেদিনই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এটাই নিয়ম, সবাই এটাই করে, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের মধ্যে ডিএমকেও পড়ে। তাহলে পরাজয় স্বীকার করে স্ট্যালিন যেটা করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারেন না, উঠছে প্রশ্ন। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। মমতা কি মনে করেছেন যে উনি এরকম বাচ্চা মেয়েদের মতন যে তারা খেলায় হেরে গেলে বলে আর খেলবো না, বা লুডো খেলতে গেলে লুডোর বোর্ড উল্টে দেয়, এরকম করলে পরেই উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 8 তারিখে তো এমনি ওর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এটা কি উনি জানেন না? উনি জানেন। আমার মনে হয় উনি ঠিক প্রকৃতিস্থ নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 6ই মে শেষ হবে। 5 বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। বিধানসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া অবধি সেই মন্ত্রিসভায় কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকারও করে তাহলেও নতুন সরকার শপথ নেবার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যিক। অসবে কংগ্রেস হেরেছে, তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছে, কিন্তু জেতার দাবি তো করছে না। कल 4 तारीख को असम विधानसभा निर्वाचन के नतीजे हम सब ने देखे। मैं सबसे पहले भाजपा दल और उनके नेतृत्व को शुभकामनाएं देता हूं। कांग्रेस पार्टी ने पूरी तरीके से इस नतीजे को स्वीकार किया है। हमारी जितनी सीट विधानसभा में आनी चाहिए वो आई नहीं है, लेकिन इसके पश्चात भी हम विधानसभा के बाहर हम संविधान के बचाव में, लोकतंत्र को के बचाव में, आम नागरिक के हित में
हम अपना कर्तव्य पालन करेंगे। গৌরব গগৈয়ের মতো তরুণ কংগ্রেস নেতা যেটা করতে পারেন, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এই সহজ কাজটা কেন সহজভাবে করতে পারছেন না? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। মরালি আই এম টেলিং ইউ দ্যাট উই ওয়ান দ্য ইলেকশন। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। তো এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এই প্রেক্ষাপটে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসেই প্রথম কোন মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকার করছেন। ক্ষমতার মোহ আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নৈরাজ্যই সৃষ্টি করছেন না, বরং ভোটারদের অনুভূতি এবং জনাদেশের পবিত্রতাকে প্রকাশ্যে অবমাননা করছেন। এ এক চরম সাংবিধানিক বিপর্যয়। মানুষ তাড়িয়ে দিয়ে থাকে, বারবার হেরেছেন, পুরো রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। ওনার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। সে 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষ যখন তৃণমূলকে ত্যাগ করেছে, তখন সেটা মেনে নেবার পরিবর্তে পদত্যাগ না করার গো ধরে বসে থাকা কি জনতার রায়ের অপমান নয়? উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি জানেন। শেষমেশ কি হবে সেটাই দেখার। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।